ফলে বিরোধীদের সঙ্গে নিয়ে শাসন করা শুভেন্দু অধিকারী, আর বিরোধীদেরকে প্রতিনিয়ত বাদ দিয়ে প্রশাসন চালানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কিন্তু ডবল ইঞ্জিন সরকারের যে সুফল সেটা কিন্তু কালকে উনি প্রয়োগ করে দেখিয়ে দিলেন। কয়েক মিনিটের মধ্যে ছয়টা এজেন্সিকে নামিয়ে দ্রুততার সাথে ত্রাণ উদ্ধার কাজ এর ব্যবস্থা করা, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু কেন্দ্র রাজ্য, রাজ্য কেন্দ্র এই তরজাতেই চলে যেত। বিধান প্রথা অনুসারে কোনো রাজ্যের ঘটনা ঘটলে বা কোনো কিছু ডিক্লেয়ার করতে, সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করলে সেটা বিধানসভা চলাকালীন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে করতে হয়, বিধানসভাতে গিয়ে সেটা করতে হয়। আমাদের আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ধারতেন না। বিধানসভায় চলছে কি চলছে না সেগুলো তোয়াক্কাই করতেন না। তিনি তার মতন করে ঘোষণা করে দিলেন। দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টের আইনি লড়াই করে তার বাবা মার দেহ সৎকার করবার অধিকার পেয়েছিল। সেখানেও ভয়, যে ভয় দীপঙ্কর দাসকে দেখানো হয়েছিল, তৃণমূল কি অত্যাচার করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে সেলুট, শুভেন্দু অধিকারী সেলুট, যে আজকে 2013 সালের ঘটনাকে টেনে আপনি এনেছেন এবং শাস্তির ব্যবস্থা আপনি করেছেন। আপনাকে আবারও সেলুট। আজকে সেলুট আবারও শুভেন্দু অধিকারীকে। তমান্নার মা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন। মোট 6 জন অ্যারেস্ট হয়েছেন। তমান্নার মা আজকে খুশি, তমান্নার মা আজকে আনন্দিত। শুভেন্দু অধিকারী তার রাজধর্ম পালন করেছেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পার্টি 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 পার্টি। শুভেন্দু অধিকারী পরিষ্কার কালকে বলেছেন প্রেসকে যে ডিম দিয়ে যারা আঘাত করছে, ডিম ছুটছে যারা, এই রাজনৈতিক সংস্কৃতি তিনি পছন্দ করছেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিতেন, আরো ডিম মার, আরো ডিম মার। প্রশাসক শুভেন্দু আগ বাড়িয়ে 45 দিনে একটা বিতর্ক তৈরি করেনি, একটা সিঙ্গেল বিতর্ক তৈরি করেনি। এটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় 45 দিন হতো, অন্তত 1000 মিম তৈরি করে ফেলতে তোমরা। তাহলে এক কথায় বলবো, মমতা যদি পাতাল হয় তা শুভেন্দু অধিকারী স্বর্গে। শুভেন্দু অধিকারী যেভাবে প্রশাসন চালাচ্ছেন সেটা হলো অনেক দ্রুততার সাথে সবাইকে সঙ্গে নিয়ে, আমলা থেকে শুরু করে বিরোধীদেরকে সঙ্গে নিচ্ছেন এবং প্রত্যেককে সম্মান জানিয়ে আমিত্ব ছেড়ে আমরা এই ভাবনা থেকে তিনি প্রশাসনটাকে চালাচ্ছেন। একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের মুখ্যমন্ত্রিত্বের সাথে শুভেন্দু অধিকারীর 45 দিনের মুখ্যমন্ত্রিত্বের তুলনা করব, সেটা কিন্তু পুরোটা হবে না, কারণ 45 দিন খুব কম সময়। কিন্তু এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের কাজের ধরনে স্পষ্ট পার্থক্য ধরা পড়েছে। কি কি পার্থক্য ধরা পড়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিয়ে চলতে পারতেন না। প্রশাসনিক বৈঠকগুলো তিনি বিরোধীহীন ভাবে চলতেন। শুভেন্দু অধিকারী জেলার প্রশাসনিক বৈঠক তো বটেই, বিধানসভার ভেতরে বাইরে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে তিনি যে কোনো বৈঠক ডাকছেন, তাদের মতামত নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে বিরোধীদের সঙ্গে নিয়ে শাসন করা শুভেন্দু অধিকারী, আর বিরোধীদেরকে প্রতিনিয়ত বাদ দিয়ে প্রশাসন চালানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুইয়ের পার্থক্য যে কোনো লোকের চোখে ধরা পড়বে, আমার চোখেও ধরা পড়ছে। দ্বিতীয় যে পার্থক্যটা হলো, শুভেন্দু 24 ঘন্টা রাজনীতি যেমন করতেন বিরোধী দলের নেতা হিসাবে, 24 ঘন্টায় প্রশাসনে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 11টার সময় ঘুম থেকে উঠতেন, 11টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় নবান্নে ঢুকতেন। তার মতন করে বিকেলবেলা আবার খোশ মেজাজে চপ মুড়ি, উনি নিজে খেতেন না অবশ্যই, কিন্তু তার সাকরেদদের নিয়ে বসে সময় কাটিয়ে চালিয়ে দিতেন। শুভেন্দু অধিকারী সকাল শুরু হয় 5টায়, 5টাতে কেউ যদি ওর সাথে যোগাযোগ করে শুভেন্দু অধিকারীকে পাবে। এবং এটা আজকে নয়, মুখ্যমন্ত্রী হয়েছে জন্য নয়। আর ওদিকে রাত্রি ওনার শেষ হয় হলো 12:30 পৌনে 1টা।
তাহলে এই যে 5টার থেকে 1টা পর্যন্ত নন স্টপ শুধুমাত্র দিনের বেলা 2বার ফল খায়, এর বাইরে ফলাহার ছাড়া, আর একটুখানি ভাত খায় রাতের দিকে, এ ছাড়া ও তো সারাদিনই কাজ করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দুর মতন প্রফেশনাল নয়, এটা তোমাকে আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই। শুভেন্দু 24 ঘন্টা প্রশাসনের জন্য আছে। বিরোধী রাজনৈতিক যখন করেছেন তখন 24 ঘন্টাই করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর মতন অত পরিশ্রমী নন, কারণ উনি ঘুম থেকেই উঠেন অনেক দেরিতে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রমী, কিন্তু ওই শুভেন্দুর সাথে তুলনা করলে অনেক কম। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে দেখো, শুভেন্দু আগ বাড়িয়ে কোনো বিতর্ক তৈরি করতে রাজি নন। প্রশাসক শুভেন্দু আগ বাড়িয়ে 45 দিনে একটা বিতর্ক তৈরি করেনি, একটা সিঙ্গেল বিতর্ক তৈরি করেনি। এটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় 45 দিন হতো, অন্তত 1000 মিম তৈরি করে ফেলতে তোমরা। কারণ এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকতো, এতটাই তিনি মানে মিস ইনফরমেশন দিতেন, এতটাই তিনি মানে এলোপাথারি বলতেন, যে সেগুলো নিয়ে মিম করতে তোমরা হাসাহাসি করতে। শুভেন্দু অধিকারী কিন্তু প্রশাসক হিসাবে একটাও লুজ কথা বলা, যেটাকে আলটপ্পা কথা আমরা বলি, এই 45 দিনে একবারের জন্য দেননি, হিউমিলেট হননি। দেখো, গতকালের ঘটনাটাই আমি যদি সামনে রাখি, তারাতলার ঘটনাটা, তাহলে তারাতলার ঘটনাটা কিন্তু একটা কেস স্টাডি যে শুভেন্দু অধিকারী কেমন প্রশাসন চালাচ্ছেন। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেই মুহূর্তে তিনি জানতে পারলেন, তিনি একেবারে কাল বিলম্ব না করে তিনি কেন্দ্রের এবং রাজ্যের সংস্থাগুলোকে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল দপ্তর, তারপরে তোমার গিয়ে আপৎকালীন দপ্তর, তারপরে আর্মি, পুলিশ, 6টা সংস্থাকে কয়েক মিনিটের মধ্যে নামিয়ে দিলেন। এই মৃত্যুটা আমি তোমায় বলছি ভয়ঙ্কর আকার নিতে পারত। সংখ্যাটা যে কিছুটা কমে গেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে উনি কেন্দ্র রাজ্য বাঁচতেন, মানে আর্মিকে নামাবো কিনা ভাবতেন, এনডিআরএফ কে নামাবো কিনা ভাবতেন, সেন্ট্রাল এজেন্সি গুলোর সাথে সমন্বয়ের সমস্যা থাকতো, যেটা আমরা পোস্তাতে দেখেছি, যেটা আমরা মাঝেরহাটের ব্রিজ যখন ভেঙে গেছিল তখন দেখেছি যে পোস্তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশের সাথে এমন সমস্যা তৈরি হলো যে তোমার আর্মি একসময় কাজ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকতে হলো, এতটা হিউমিলেটিং আর্মিকে করতো। শুভেন্দু অধিকারী কিন্তু ডবল ইঞ্জিন সরকারের যে সুফল, সেটা কিন্তু কালকে উনি প্রয়োগ করে দেখিয়ে দিলেন। কয়েক মিনিটের মধ্যে 6টা এজেন্সিকে নামিয়ে দ্রুততার সাথে ত্রাণ মানে উদ্ধার কাজ এর ব্যবস্থা করা, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু কেন্দ্র রাজ্য, রাজ্য কেন্দ্র এই পর্যাতেই চলে যেত। অতীতের অভিজ্ঞতা আমাদের তাই বলে। দ্বিতীয় যেটা, শুভেন্দু অধিকারীও স্পট ভিজিট করেছেন তারাতলার ঘটনায়, হলুদ টুপি পরে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং তিনি গার্ড পরে তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি অযথাচিত ওখানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেননি। তিনি উদ্ধারকারীদের জন্য ট্রাবলসাম হননি, গেছেন, সঙ্গে 6জন মন্ত্রী ছিল, পর্যবেক্ষণ করেছেন, দ্রুততার সাথে ওখান থেকে সরে এসছেন যাতে উদ্ধার কাজ ব্যাঘাত না ঘটে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় হলে কি করতেন, তার লোকজনকে সঙ্গে নিতেন, তার মধ্যে এক গাদা সাংবাদিক থাকতো, মানে কয়েক ডজন আমলা থাকতো, এরা মিলে পরিবৃত হয়ে এলাকাটাকে দখল করতেন এবং উদ্ধারের কাজ ব্যাহত হতো। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আলটপ্পা একের পর এক মন্তব্য করতেন, যেগুলো নিয়ে তোমরা মিম বানিয়ে হয়তো পয়সা রোজগার করতে, কিন্তু মানে আসল কাজটা কিন্তু ব্যাঘাত ঘটতো। শুভেন্দু অধিকারীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য গতকাল আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম, যখন শুভেন্দু নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন যে দেখুন, এখন আমার বিধানসভা চলছে,
বিধান মানে প্রথা অনুসারে কোনো রাজ্যের ঘটনা ঘটলে বা কোনো কিছু ডিক্লেয়ার করতে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করলে সেটা বিধানসভা চলাকালীন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে করতে হয়, বিধানসভাতে গিয়ে সেটা করতে হয়। আমাদের আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ধার ধারতেন না। বিধানসভায় চলছে কি চলছে না সেগুলো তোয়াক্কাই করতেন না, তিনি তার মতন করে ঘোষণা করে দিলেন। তাতে যে বিধানসভার মানে গরিমা ক্ষুণ্ণ হয় এই ভাবনাটা তার মধ্যে কাজ করতো না। শুভেন্দু অধিকারী কিন্তু সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে আজকে বিধানসভার ভেতরে এটা ঘোষণা করছেন। সাংবাদিকরা অন স্পট যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করলেন, কোন প্রশ্নগুলো করছিলেন, তখন উনি কিন্তু সাংবাদিকদের পরিষ্কার করে বললেন যে এই স্পটে দাঁড়িয়ে আমি কোনো কথা বলবো না। তার কারণটা কি? স্পটে দাঁড়িয়ে আমি কথা বললে উদ্ধারের কাজ ব্যাঘাত ঘটবে। এই সেন্সটা প্রিভেল করেছে ওনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় হলে কিন্তু এই স্পটের মধ্যে কেন্দ্রের বিরোধিতা, কেন্দ্র এই করেছে ওই করেছে, নরেন্দ্র মোদী ওই করেছে, গুজরাটে এই হয়নি, আমরা দেখিনি, তামিলনাড়ুতে হয়েছে, আমরা দেখেছি উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লিতে হয়েছে বলে একটা আওড়া ক্যাচাল বলে না, আওড়া ক্যাচাল করে দিতেন। এবং দ্বিতীয় যে বিষয়টা, যখন তিনি কালকে শুভেন্দু অধিকারী বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স করলেন তোমাদের সাথে, তখন প্রেস কনফারেন্সে উনি বারবার যেটা বললেন ওখানেই মমতার সাথে তফাৎ। মমতা হলে বলতেন এই হয়েছে ওই হয়েছে, লোহার ওই হয়েছে, বিমের ওই হয়েছে, এরা এটা দেখেছে ওরা ওর দেখেনি। উনি বললেন মমতার সাথে তফাৎটা শুভেন্দু এখানেই। শুভেন্দু বললেন যে দেখুন আমি তো টেকনিক্যাল পার্সন নই, আমি ইঞ্জিনিয়ার নই, আমার মুখ্য সচিব ইঞ্জিনিয়ার, মানে মুখ্য সচিব আইআইটির লোক, উনি কিছুটা বুঝলে বুঝতে পারেন। আপনাদেরকে আমি যা অবগত করছি, সাংবাদিকদেরকে বলছেন, আপনাদেরকে যা অবগত করছি সেটা কেএমসির ইঞ্জিনিয়াররা যা আমাকে অবগত করেছে সেটাই আপনাদেরকে বলছি। কেএমসি ইঞ্জিনিয়াররা বলেছেন যে এই কনস্ট্রাকশনটা, অর্থাৎ তারাতলা যেটা গোডাউনটা ভেঙে পড়লো, সেই কনস্ট্রাকশনটাই ডিফেক্ট, প্ল্যানিং এ ডিফেক্ট ছিল, ত্রুটি ছিল, ফলে এটা ভেঙে যাওয়াটাই স্বাভাবিক ছিল। যদিও প্রশ্ন আসলো যে মানে ইঞ্জিনিয়াররা আজকে ডিফেক্ট বলছেন, তারাই তো অনুমোদন দিয়েছিলেন, ফলে তাদের কেন শাস্তি হবে না, এই প্রশ্নটা তো থাকবে। কিন্তু আমি বলছি যে আগ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কারণগুলো বলে দিতেন, এই কারণে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বললেন না। বললেন যে দেখুন ইঞ্জিনিয়ারদের ব্যাপার আমি খুব কমই জানি, ইঞ্জিনিয়াররা যা আমাকে ওয়াকিবহল করেছে আমি সেটা আপনাদের বলছি, আগামীকাল পূর্ণ রিপোর্ট পেলে বিধানসভায় গিয়ে বলবো, এই কথাটাই উনি বললেন। ফলে কাজের একটা মানে পরিষ্কার ধরনের মধ্যে পার্থক্য আছে। দেখো আমি খুব স্পষ্ট তোমায় বলতে চাই যে শুভেন্দু অধিকারী কিন্তু মমতার মতন ভুলগুলো করবেন না, এটা আমি গ্যারেন্টি দিলাম। তুমি আমায় বলতে পারো আপনি গ্যারেন্টি দিচ্ছেন কিসের থেকে, আপনি কি মানে জানেন? দেখুন আমরা সমাজ বিজ্ঞানের ছাত্ররা পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা এই গ্যারেন্টিগুলো বলি। শুভেন্দু অধিকারী এই ভুলগুলো কখনোই করবে না যেমন করে মমতা আগ বাড়িয়ে নিজের বিপদ নিজে ডেকে আনতেন, ভুলভাল বলতেন, প্রশাসনকে সমন্বয় করাতেন না, দক্ষতার সাথে প্রশাসন পরিচালনা করতেন না। এই ভুলগুলো শুভেন্দু অধিকারী কদাচিৎ করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইবার যে প্রশ্নটা আছে লার্জার জায়গা থেকে যদি তুমি দেখো, এই ৪৫ দিনের মধ্যে বাজেটটা তৈরি করেছে, যে বাজেটে সবাই খুশি, মানে 20% ডিএর কথা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মচারী তো ভীষণ খুশি, শিক্ষকরাও খুশি। এই মানে বাজেটে ১ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের কথা বলা হয়েছে, তার মধ্যে ৫০,০০০ শিক্ষক, ২০,০০০ তোমার পুলিশ কর্মী, এবং বাজেট সর্বস্তরের মানুষকে টাচ করে করার কথা বলা হয়েছে। তাহলে ৪৫ দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ বাজেট উনি উপহার দিয়েছেন। এবং একই সাথে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে প্রশাসনিক মিটিং করে বোঝার চেষ্টা করেছেন দুর্বলতা খামতি কোথায়, এবং এই ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের সাথে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো সংযুক্ত করা, মানে এতদিন পর্যন্ত বাম আমলের ৩৪, তৃণমূলের ১৫, ৪৯ বছর কেন্দ্রের সাথে কোনো সম্পর্কই রাখেনি আমাদের রাজ্য সরকারগুলো, কেন্দ্রকে শত্রু ভেবেছে। ফলে কেন্দ্রের
প্রকল্পগুলো আমরা অধিকাংশ সময় কার্যকারী করে যেতে পারিনি। শুভেন্দু অধিকারী 45 দিনের বড় একটা রাজধর্ম পালন করলেন। এটা নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্র এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে কাজ করবে, যার উদাহরণ কালকে তুমি তারাতলায় পেলে। গোডাউন ভেঙে পড়াকে কেন্দ্র করে কিভাবে একটার পর একটা এজেন্সিকে নামিয়ে তিনি দ্রুততার সাথে রেস্কিউ করবার চেষ্টা করলেন, উদ্ধার কার্য চালানোর চেষ্টা করলেন। একইভাবে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে 125 দিনের কাজ কর্মসংস্থান প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে একটার পর একটা প্রকল্প পশ্চিমবাংলায় কার্যকারী হতে যাচ্ছে বা অলরেডি শুরু হয়ে গেছে। এই লিঙ্কেজটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে লিঙ্কেজ, এটা কিন্তু আমি মনে করি 45 দিনের মধ্যে একটা বড় রাজধর্ম ছিল শুভেন্দু অধিকারীর। এই লিঙ্কেজের অভাব। আর তুমি দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কেন্দ্রের বিরোধিতা করেছে সর্বক্ষেত্রে, এবং কেন্দ্রের যে প্রকল্পগুলো সুবিধে তিনি নেওয়ার চেষ্টাও করেননি, সবসময় তিনি রাজনীতি খেলেছেন। এই জায়গা থেকে কিন্তু একটা পার্থক্য শুভেন্দু এবং মমতার মধ্যে স্পষ্ট উঠে এসেছে। দীপু দাস, উষারানী দাস কারা ছিল? সিপিআইএম এর সমর্থক ছিলেন। তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। কেন পুড়িয়ে মারা হয়েছিল? পুড়িয়ে মারা হয়েছিল তারা সিপিআইএম করতেন এবং তারা পঞ্চায়েত নির্বাচনে সময় যাতে মানে আতঙ্ক ওই এলাকায় তৈরি করা যায়, তাই দীপু দাস এবং উষারানী দাসকে তৃণমূল কংগ্রেসের লোকজন, স্থানীয় লোকজন মেরে ফেলেছিল। এবং মারার পরে ওখানে পুলিশ রিপোর্ট কি এসেছিল তুমি শুনলে অবাক হবে। বলেছিল যে বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল। যদিও সেই সময় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই থেকে বলা হচ্ছিল যে ওই সময় কোনো বিদ্যুতের সাপ্লাই ছিল না, তার কারণ লোডশেডিং চলছিল। আজকে 2013, 2026 শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা, এই উষারানী দাস এবং দীপু দাসের হত্যার ন্যায় বিচারের কথা উনি বিরোধী দলের নেতা হিসেবে বারবার বলেছেন যখন দক্ষিণ 24 পরগনায় একটার পর একটা সভা করতে গেছেন। আজকে কিন্তু রাজধর্ম পালন করেছেন। তার ছেলে আজকে দীপঙ্কর দাস, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন বিধানসভায়। তার 24 ঘন্টার মধ্যে 10-11 জনকে এই দীপু দাস এবং উষারানী দাস হত্যার কেসে অ্যারেস্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠুলি পড়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনই এই অত্যাচারটা করেছিল, একটা পরিবারকে সর্বনাশ করেছিল। এবং কোন ধরনের সর্বনাশ? দীপঙ্কর দাস তার বাবা মার দেহ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করেছিল। দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করে তার বাবা মার দেহ সৎকার করবার অধিকার পেয়েছিল। সেখানেও ভয়, যে ভয় দীপঙ্কর দাসকে দেখানো হয়েছিল। তৃণমূল কি অত্যাচার করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে সেলুট, শুভেন্দু অধিকারী সেলুট, যে আজকে 2013 সালের ঘটনাকে টেনে আপনি এনেছেন এবং শাস্তির ব্যবস্থা আপনি করেছেন। আপনাকে আবারও সেলুট। তামান্না আমার কথা ভাবো, ভদ্রমহিলার ওইরকম ফুটফুটে মেয়ে উপনির্বাচনে তৃণমূলের জল্লাদরা যেভাবে হত্যা করলো, সরাসরি হত্যা করলো, এবং তমান্নার ওই ছোট্ট ফুটফুটে মেয়ের ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উদ্যোগ নেননি। যারা অন্যতম অভিযুক্ত ছিল তাদেরকে রিয়াত করে কিছু এদিক ওদিক থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তমন্নার মা বারবার প্রশ্ন তুলেছিলেন যে আমার মেয়ের শাস্তি চাই, আমার মেয়েরকে যারা হত্যা করেছে তাদের শাস্তি চাই। শাস্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাননি। তিনি যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের একটা বড় অংশকে রক্ষা করার চেষ্টা করেছেন। আজকে সেলুট আবারও শুভেন্দু অধিকারীকে। তমান্নার মা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন। মোট 6 জন অ্যারেস্ট হয়েছেন, 5 জন এখানেই থেকে অ্যারেস্ট হয়েছেন। তমান্নার মাও গত পরশুদিন, এর আগের দিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন বিধানসভায়, এবং দেখা হয়েছে তাদের সাথে। দেখা হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনার মেয়ের হত্যাকারীদের ধরা হবে, ন্যায় বিচার দেওয়া হবে। 5 জনকে এখানেই ধরেছেন, আর একজন গুরগাঁওয়ে, সেই গুরগাঁওয়ে অ্যারেস্ট করে তাকে গুরগাঁওয়ে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমাইন্ডারে এখানে আনা হচ্ছে। ফলে আবারও তোমায় বলছি,
তমান্নার মা আজকে খুশি হবেন, অন্তত এইটা শান্তি পাবেন যে তার ফুটফুটে মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছিল রাজনৈতিক কারণে, আজকে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়ে ন্যায় বিচার অন্তত দেওয়ার চেষ্টা করছেন, অ্যারেস্ট করছেন। তমান্নার মা আজকে খুশি, তমান্নার মা আজকে আনন্দিত। শুভেন্দু অধিকারী তার রাজধর্ম পালন করেছেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পার্টি 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 পার্টি। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। বর্ধমান বর্ধমান ইয়ে তোমার গ্রামীণ এলাকার একজন গত পরশু দিনের ঘটনা, একজন তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যকর্তা তাকে অন্যায়ভাবে তাকে নির্যাতন মানসিক নির্যাতন করেছিল, তিনি সুইসাইড করেছিলেন। এবং অভিযোগ সরাসরি বিজেপির একদল কর্মী, উক্তি বিজেপি যারা 4 তারিখের বিজেপি হয়েছে, 4 তারিখে বিকেলের পরে বিজেপি হয়েছে এমন সব কর্মীরা, তারা তার বাড়িতে যায়, চড়াও হয়, টাকার দাবি করে, 23 লাখ টাকায় সেটেল হয়। তিনি এতটাই খুব সম্ভবত স্বপন কি সামথিং, তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার অফিসে তিনি আত্মহত্যা করেন বলে খবর আজকে সংবাদ মাধ্যমে এই সময় প্রকাশ পেয়েছে। কিন্তু এখানেই রাজধর্ম পালন করেছেন শুভেন্দু অধিকারী। তিনজনকে অ্যারেস্ট এখন পর্যন্ত করা হয়েছে। ওই তুমি বিজেপি করবে তাই তোমাকে ছাড়া হবে। শুভেন্দু অধিকারী পরিষ্কার কালকে বলেছেন প্রেসকে যে ডিম দিয়ে যারা আঘাত করছে, ডিম ছুটছে যারা, এই রাজনৈতিক সংস্কৃতি তিনি পছন্দ করছেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিতেন, আরো ডিম মার, আরো ডিম মার। বিজেপি বললাম বর্ধমানের কেসে তিনজন বিজেপির কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে, আরো খোঁজ চলছে। আর এখানে ডিম থেরাপি নিয়ে যারা গরিফাই করছে মুখ্যমন্ত্রী তার সাথে নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলছেন যে এই কালচার ঠিক নয় এবং এটা বন্ধ করতে হবে, কঠোরভাবে বন্ধ করতে হবে। তফাৎ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারী হাজার। রাজধর্ম পালনের প্রশ্নে মমতা আর শুভেন্দু অধিকারী তুলনামূলক আলোচনায় এই 45 দিনের যে অভিজ্ঞতা আমাদের হচ্ছে, সেইটা যদি আগামী দিনে জারি থাকে তাহলে এক কথায় বলবো, মমতা যদি পাতাল হয় তা শুভেন্দু অধিকারী স্বর্গে। দেখো, অভয়ের মামলাটা এটা তো কার্যত বন্ধ হয়ে গেছিল। ওই এক ব্যক্তিকে ধরে চূড়ান্ত রায় তো হয়ে গেছিল এবং তারপরে সিবিআইও তো চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিল। অভয়ের মা নির্বাচনে দাঁড়ালেন, ভোটে জিতলেন এবং তারপরে শুভেন্দু অধিকারী এক গুঁতোতে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফাইল যখন খুললেন, একটার পর একটা চ্যাপ্টার কিন্তু ওপেন হচ্ছে। ফলে অভয়ার যে বিচার, অন্ততপক্ষে কেন দ্রুততার সাথে ডেড বডি পোড়ানো হয়েছিল, কারা এর মধ্যে যুক্ত ছিলেন, কারা সেদিন রাতে ভ্যান্ডালিজম করে লাইব্রেরি রুমটা বন্ধ ভেঙে দিয়েছিলেন, বেসিং ভেঙে গিয়ে দিয়েছিলেন, কারা নিরাপত্তাহীন অবস্থায় রেখে দিয়েছিলেন, এইগুলো কিন্তু আমি তোমায় বলছি শুভেন্দু অধিকারীর প্রশাসন খুঁজে বার করবেই। এবং অভয়ার মামলা যেটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছিল, রত্না দেবরা আশাহত হয়ে গেছিলেন, আজকে কিন্তু নতুন করে তারা আশা দেখছেন যে অন্তত কিছুটা হলেও ন্যায় বিচার তারা পাবেন তার মেয়ের জন্য। এবং আজকে চ্যাপ্টার কিন্তু ওপেন হচ্ছে, কোর্টে নতুন করে আবার মামলা শুনানি শুরু হচ্ছে, তদন্ত নতুন গতি পাচ্ছে। আমি নিশ্চিত শুভেন্দু অধিকারী এর একেবারে তলানিতে গিয়ে একেবারে অন্ধকারের চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে কিন্তু আলো খুঁজে নিয়ে আসবেন।